গল্পের নাম চুপকতারা বিষণ্ণ। লেখা জেরিন আক্তার নিপা, প্রবেশক নয়। কথা লোকটার মতিগতি ঠিক বুঝতে পারছে না। এই বলল চা খাই না, এখন আবার বলছে খাই। বেড়ার রুচির ঠিক ঠিকানা নিজেই জানে না মনে হয়। কথা আর চোখে লোকটার দিকে তাকিয়ে টিপয় থেকে কাপে চা ঢালতে ডাকলো, চিনি কয় চামচ দেবো? 1 চামচ। চা বানিয়ে কথা ওনার উত্তর দিল, হাতে দিল। লোকটা এখনো দাঁড়িয়ে আছে। এখনো দাঁড়িয়ে আছেন আপনি? আপনার কি বসতে সমস্যা হয়? নাইট চৌধুরী ফিক করে এসে ফেললেন, সাথে সাথে আবার নিজেকে সামলে নিলেন। কর্মচারীর সামনে হাসা ওনার চরিত্রে নেই। সবার সামনে রাগী, বদমেজাজ, গম্ভীর ইমেজ বানিয়ে রাখেন উনি। কিন্তু কথার ছেলে মানুষই দেখে না চাইতেও হাসি এসে গেল। এবার মনে হয় ওনার বাড়িটায় প্রাণ ফিরে আসবে, আর মৃতপুরী হয়ে থাকবে না। ম্যানেজারের দিকে দেখলেন তিনি। বড় সাহেবের সামনে বসে চা খেতে হবে, এমনটা হয়তো কখনো কল্পনা করেনি ছোকরা। তাই এতটা নার্ভাস লাগছে। ছোকরার মুখের ভাব দেখে মনে হচ্ছে চা না যেন বিষ খাওয়ানো হচ্ছে। ওদের চা খাওয়া শেষ হয়ে গেলে কাপ দুটো নিয়ে ট্রে হাতে নিচে নেমে গেল কথা। সাথে সাথে স্প্রিংয়ের পুতুলের মতো ম্যানেজারে দাঁড়িয়ে গেল। স্যার, আমি এখন আসি। বসো, তোমার আরও কাজ আছে। আজ হয়তো বোমা বাপের বাড়ি যাবে, তোমাকে একটু কষ্ট করতে হবে। সকালে পরে কোথাও ওকে দেখিনি। নায়েব চৌধুরী গম্ভীর মুখে কিছু ভাবছেন। কথা রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে এসেছে। শ্বশুর সামনে এসে দাঁড়ালো সে। নায়েব চৌধুরী ভাবনায় এতটাই ডুবে ছিলেন যে কথা সামনে এসে দাঁড়ালেও খেয়াল করলেন না। কথা কপাল কুঁচকে শ্বশুরকে দেখলো, তারপর ডাকলো, বাবা। হুম। ও, যাচ্ছ? হ্যাঁ। কথা বিয়ের পর বাবার বাড়ি একা যাচ্ছে। নিয়ম অনুযায়ী নীরেরও কথার সাথে যাওয়া উচিত ছিল। একটা মেয়ের বিয়ের পরদিন স্বামী ছাড়া একা বাবার বাড়ি যাওয়া যে আশেপাশের লোকজন কোনো চোখে দেখবে তা নাহিদ চৌধুরী ভালো করেই জানেন। কথাকে একা পাঠাতে মন সায় দিচ্ছে না ওনার। কিন্তু উনি ছেলেকেও জোর করতে পারবেন না। জোর করলেও ছেলে ওনার কথা শুনবে না। বাবা যদি ডানে যেতে বলে ছেলে বামে যাবে, এমনটাই হয়ে আসছে। এখনও হচ্ছে, ভবিষ্যতে হয়তো হবে। নাহিদ চৌধুরী চেষ্টা করে বৌমার সামনে রাগ সামলে রাখতে পারছেন না। কপালের ডান পাশে শিরাটা ধপধপ করছে। গাধাটা যে। কথা শেষ করলেন না উনি। কথা শ্বশুরের মুখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো, কিছু বলেছেন বাবা? কথা শেষ করলেন না উনি। কথা শ্বশুরের মুখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো, কিছু বলেছেন বাবা? না মা, তুমি এখন রওনা দাও, দেরি করা ঠিক হবে না। আচ্ছা বৌমা, শোনো, কাল আসার সময় তোমার বইপত্র যা আছে নিয়ে এসো। এই কথাটা শুনে কথার খুশি বাদ মানছে না। চোখ মুখ ঝলমল করতে লাগলো তার। খুশি খুশি গলা বলল, আমি পড়বো বাবা। অবশ্যই, বিয়ে হয়েছে বলে পড়ালেখা ছেড়ে দিবে নাকি? আমার বৌমাকে আমি পড়তে বাধা দেবো না। পড়াশোনাটা জীবনে ভীষণ জরুরি মা। জি বাবা, আপনি অনেক ভালো। আমি তো ভেবেছিলাম বিয়ের পর হয়তো শ্বশুরবাড়ির লোকেরা পড়তে দিবে না, সেজন্য মনটা খারাপ ছিল। এখন দেখছি আমার শ্বশুরবাড়ির লোকগুলো অনেক ভালো। আপনি একটু বেশি ভালো। কথা খুশিতে আত্মহারা হয়ে কী বলছে না বলছে নিজেই বুঝতে পারছে না। নায়েব চৌধুরী মৃদু হাসলেন। তার বৌমা সত্যি বাচ্চা মেয়ে, জীবন সম্পর্কে এখনো কিছুই জানে না। কথার চোখে মুখে এত খুশি দেখে ওনার নিজেরও ভালো লাগছে। যেসব মানুষ অল্পতেই খুশি হয়ে যায় তাদের মনটা ভালো থাকে। আজকাল তো কলিজা কেটে দিয়েও কাউকে খুশি করানো যায় না। ছেলের বউ বেছে নিতে ভুল করেননি তিনি। এই মেয়ে সত্যিই খাঁটি সোনা। জয় বাবা। মা, বলো আসি। আচ্ছা, আমি কালই চলে আসবো। গাড়িতে উঠেও কথা জানালা দিয়ে মুখ বের করে মানুষটার দিকে চেয়ে রইল।
একদিনে কেমন বাবার জায়গা নিয়েছে, নিজেকে বসিয়ে নিয়েছে মানুষটা। ওনার ওনার মুখে মা ডাক শুনে কথার বারবার নিজের বাবার কথা মনে পড়ে যায়। বাবা অনেকটা ওনার মতে দেখতে ছিল, এভাবেই তাকে চিহ্ন পরে মা ডাকতো। গাড়ি ছেড়ে দিলে কথা হাত নাড়িয়ে বিদায় নিচ্ছে, উত্তর ন্যায় চৌধুরীও হাত নাড়ালেন। কখনো টিকটিকি, কখনো তেলাপোকা বা কখনো ব্যাঙ হার্ট অ্যাটাক করিয়ে দিতে মাঝে মাঝে গাড়ির জানালার কাচ নামিয়ে বাইরের দিকে মুখ বের করে চোখ বন্ধ করলে কথা। এক ঝাঁক শীতল বাতাস এসে মুখে লাগছে, গায়ে শিহরণ তুলে দিচ্ছে, সুখ সুখ অনুভব হচ্ছে তার। গাড়িটা এসে কথাদের বাড়ির গেটের সামনে দাঁড়ালো। গাড়ির শব্দ পেয়ে পলাশ দৌড়ে এসেছে, ততক্ষণে কথাও নেমে দাঁড়িয়েছে। পলাশ বোনকে দেখে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরলো, কেমন কাঁদো কাঁদো গলায় বলল, তুমি শ্বশুর বাড়িতে কেন গিয়েছিলে আপু? আমি তোমার জন্য কেঁদেছি, তোমার কথা অনেক মনে পড়ছে। তোমাকে ছাড়া রাতে আমার ঘুম আসছিল না। তুমি জানো না আমি তোমার খাটে ঘুমাই, শিমুল ওর সাথে আমাকে ঘুমাতে দেয় না। তুমি ছিলে না, কাল একা একা আমাকে তোমার খাটে থাকতে হয়েছে। আমার খুব ভয় করেছে, তোমাকে আমি আর যেতে দেব না। কথার গলার কাছে কিছু দলা পাকিয়ে উঠছিল, কোনো মতে নিজেকে সামলালো সে। তার এই ছোট ভাইটা আপু বলতে পাগল, আপুকে পেলে সে সব ভুলে যেতে পারে। কথা ওর চুলে হাত বোলাতে বোলাতে বলল, এবার গেলে তোকেও সাথে নিয়ে যাব। যাবি আমার সাথে? আমার শ্বশুরবাড়ি অনেক বড়, রাজপ্রাসাদের মতো। যাবি? বলার সাথে সাথে কিছু বলল না, মুখ বাঁকিয়ে কিছু ভাবলো, তারপর খুশি হয়ে বলে উঠল, যাব, কিন্তু শিমুলকে নিতে পারবে না, ও বাড়িতে একা থাকবে। আচ্ছা। কথা হেসে বাইরের মাথায় চুমু খেলো। দ্বিতীয় গাড়িটা ওকে ওদের পিছনে এসে দাঁড়ালো। কথা পলাশ দুজনই ওদিকে তাকালো। আর একটা গাড়ি কেন এসেছে বুঝতে পারছে না কথা। ওই গাড়ি থেকে ড্রাইভার নেমে পিছনে ডিকি খুলে বড় বড় বক্স নামাতে লাগলো। কথা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, এসব কি? লোকটা সোজা হয়ে দাঁড়িয়ে উত্তর দিল, বড় স্যার পাঠিয়েছেন ভাবি। কপাল কুঁচকে কথা জানতে চাইলো, হ্যাঁ, কিন্তু এগুলোর ভিতর কি আছে? উপহার? উপহার? কিসের উপহার? আমরা জানি না ভাবি, ম্যানেজার সাহেব আমাদের শুধু এটুকু বলেছেন যে এটা নাকি বড় স্যার অর্ডার। কথা কিছু বুঝতে পারছে না। শ্বশুর আব্বা এত এত উপহার কেন পাঠিয়েছেন? লোকগুলো এক এক করে বক্সগুলো বাড়ির ভিতর নিয়ে গিয়ে রাখতে লাগলো। শব্দ পেয়ে কথার সৎমা আশা ঘর থেকে বেরিয়ে এসেছে। কি কাণ্ড, এসব কি? কে আপনারা? আমার বাড়িতে এসব কি এনে রাখছেন? কে আপনাদের অনুমতি দিয়েছে? বলতে বলতে আশা গেটের সামনে বেরিয়ে এলো। কথাকে দেখে বলল, এসব কি? আমার শ্বশুর তোমাদের জন্য উপহার পাঠিয়েছেন। আশা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। উকি দিয়ে উঠানে রাখা বক্সগুলোকে দেখলো একবার। এখনো দুজন লোক গাড়ি থেকে আরও বক্স নামাচ্ছে। এতগুলো বক্স উপহার? পুরো মার্কেট কিনে পাঠিয়ে দিয়েছে নাকি বিয়াই? পাঠালে পাঠাতেও পারে, বড় লোকদের কারবার। সবকিছু তার কাছে অবিশ্বাস্য লাগছে। কথা বাড়িতে ঢুকলো, আশাও পেছন পেছন গেল। লোকগুলো যাতে শুনতে না পায় তাই গলা খাদে নামিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে কথা, বিআই কি এত সব আমাদের জন্যই দিয়েছেন? না, পাড়া মানুষদের জন্যও দিয়েছে। এখন কথা হলো, তুমি তাদেরকে দিবে না সব একাই রেখে দিবে? গাদা মেয়ের কথা শুনে রেগে গেলে আশা তেতে উঠে বলল, মেয়েকে বড়লোক বাড়িতে বিয়ে দিয়েছি আমি,
আমার বিয়ে এসব পাঠিয়েছেন। পাড়ার মানুষকে বিলাতে যাব কোন লোকে? ওদের মেয়ের শ্বশুর বাড়ি থেকে এসব পাঠালে কেউ আমাকে দিত? দেওয়া তো দূরে, দেখা তো না পর্যন্ত। তাহলে তুমিও কাউকে দিও না। কথা নিজের ঘরের দিকে এগোচ্ছে। আশা আরেকবার উঠানের জিনিসগুলোর দিকে দেখে কথার পিছনে আসতে লাগলো। হ্যাঁ রে, জামাই আসেনি তোর সাথে? কি কাণ্ড, জামাই আসেনি কেন? আমি কি জানি কেন হঠাৎ আসার মনে একটা ভয় কাজ করতে লাগলো। এ মেয়ে যাওয়া পয়া বিয়ের দ্বিতীয় দিনই শ্বশুর বাড়ি থেকে এক পাঠিয়ে দেয়নি তো? হ্যাঁ, পাঠিয়েই দিয়েছে। তাই তো সাথে এত কিছু দিয়ে দিয়েছে। এই মেয়ের কোনো ভুলের জন্য শ্বশুর বাড়ি থেকে একে পাঠিয়ে দিলে আজই ওর শেষ দিন। কত টাকা পয়সা খরচ করে আপদটাকে বিদায় করলো। একদিন যেতে না যেতেই আপদটা আবার ফিরে এসেছে। এখন ওর ঘাড়ে বসে রক্ত চুষবে। আশা ধাঁধালো কণ্ঠে বলল, ওরা কি তোকে একেবারে পাঠিয়ে দিয়েছে কথা? কথা অবাক হয়ে মার দিকে তাকালো। পাঠিয়ে দিবে কেন? বাবা তো কাল সকালে চলে যেতে বললো। বলেছেন গাড়ি পাঠিয়ে দিবে। আমি যেন আমার বইপত্র নিয়ে চলে যাই। স্বস্তি নিঃশ্বাস নিলেন উনি। যাক, অপায় মেয়েটা একেবারে চলে আসেনি। তাহলে জামাই এলো না যে? ওনার হয়তো কাজ টাজ আছে তাই আসেনি। তুই পরিষ্কার করে জানিস না জামাই কেন আসেনি? আমি কিভাবে জানবো? জিজ্ঞেস করিসনি? কি কাজ আছে, কেন আসবে না? আমি অত কিছু জিজ্ঞেস করতে যাবো কেন? আমার নিজের বাড়িতে আসার ইচ্ছে ছিল, চলে এসেছি। ওনার শ্বশুর বাড়ি আসার ইচ্ছে থাকলে তো আসতেনি। আশা হেল ছেড়ে দিল। এই মেয়ে ঘর সংসার করা করে কবে বুঝবে জামাইকে এভাবে অবহেলা করলে 1 বছর যেতে না যেতে জামাই ঘরে সতীন নিয়ে হাজির হবে। তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে ঘুরে ফিরে তার ঘাড়েই তো এসে উঠবে। বিড় করতে করতে সে ঘর থেকে বেরিয়ে গেল। কপাল, আমার পোড়া কপাল, সব জ্বালা এসে আমার কপালেই জুটেছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন